আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের যে কর্মকাণ্ড, এটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। শেখ হাসিনার পতন এবং জুলাই আগস্ট যে গণ আন্দোলন, এই সময়টিতে রাজপথে যা কিছু ঘটেছে, এরপর পর্দার আড়ালে যা কিছু ঘটেছে, ক্যান্টনমেন্টে যা কিছু ঘটেছে, সচিবালয়ে যা কিছু ঘটেছে, গণভবনে যা হয়েছে, বঙ্গভবনে যা কিছু হয়েছে, রাজনৈতিক দলগুলোর যে অফিস, সেই অফিসে যা কিছু হয়েছে, তারপর লন্ডন মানে তারেক রহমান সাহেবের অফিস, পাকিস্তান, ইসলামাবাদ, দিল্লি, ওয়াশিংটন, সব মিলিয়ে একটা তোলপাড় হয়েছে। আর সেই তোলপাড়ের একটা কেন্দ্রীয় কমান্ড ছিল। দেয়ার ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন, দেয়ার ওয়াজ এ ডিসিশন, দেয়ার ওয়াজ এ ফোরকাস্ট। এই জিনিসগুলো যখন ছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশের 17 বছরের কন্টিনিউয়াস একটা রেজিম পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশের মধ্যে প্রাচীনতম একটা দল বহুবার ক্ষমতা এসেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই দলের ডেডিকেশন, এই দলের যে কর্মী বাহিনী, শক্তি, মত্তা, মানে যেটাকে তারা মনে করতো হিমালয় পাহাড়ের মতো, মুহূর্তের মধ্যে তা তাসের ঘরের মতো তছনছ হয়ে যায়। একটা বই লিখেছিলাম, তাসের ঘরে বাঁশের খুঁটি, মানে এটা একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে, সম্ভবত 2013 সনের দিকে। যে শেখ হাসিনা যে সৌধ নির্মাণ করছে, তাজমহল নির্মাণ করছে, তারপরে শেখ হাসিনা যে ভিত্তিগুলো তৈরি করছে, সে মনে করছে এগুলো দিল্লির লালকেল্লা, কিন্তু সেগুলো যে তাসের ঘর, সেটা নিয়ে একটা লেখা লিখেছিলাম ইতিহাসের আলোকে, তাসের ঘরে বাঁশের খুঁটি, এবং ওটা নিয়ে আবার কমপ্লেন করে লেখাগুলো নিয়ে একটা বইও ছাপা হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই। তো ওই জিনিসগুলো আসলে তখনই আমাদের মতো কিছু লোক আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম। আবার একইভাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তার প্রতি হাইয়েস্ট 3 মাস ডিপ স্টেটের যারা লোকজন, এদেশের এজেন্ট, তারা সবাই তার প্রতি বিশ্বস্ত ছিল, তাকে সহযোগিতা করেছে। এদের মধ্যে অর্থনীতিবিদ ছিল, এদের মধ্যে এনজি ওয়ার্কার ছিল, এদের মধ্যে ব্যবসায়ী ছিল, এদের মধ্যে রাজনীতিবিদ ছিল, অনেকে, সবাই জাস্ট 3 মান্থ, 3 মাস পরে ডিপ স্টেট যখন দেখল এটা একটা অথর্ব, অযোগ্য, এর দ্বারা কোনো কিছু হবে না, তাদের স্বার্থ হবে না, কোনো কিছু হবে না, তখন তারা এলোমেলোভাবে লোক খুঁজতে থাকলো। তারা সেই নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করলো, তারা জামাতকে শক্তিশালী করার চেষ্টা করলো, তারা বিএনপিকে ক্ষমতা দেওয়ার কথা বললো, তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করলো, আর অনেক কিছু এলোমেলোভাবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায় আগস্ট মাসের 8 তারিখে 2024। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তার এটা ছিল হানিম্যান পিরিয়ড, 90 ডেজ। হিসাব করে দেখেন আপনারা, ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন পর্যন্ত, অর্থাৎ বাজেট দেওয়া পর্যন্ত, মানে এখানে সবাই হাত দিয়েছে যার যার মতো করে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন তিনি আরও 50 বছর থাকবেন, আর ডিপ স্টেট চেয়েছে বিকল্প কী করা যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এর মধ্যে আন্দোলন হচ্ছে, মাঠ গরম হচ্ছে, রাজনৈতিক দলগুলো যার যার মতো টানাফেরা করছে, সব কিছু করছে। ঠিক ওই সময়টাতে ডিপ স্টেটের যারা লোকজন, তারা নতুন খেলোয়াড় পাঠালো। কেউ আসলে আমেরিকা থেকে, কেউ দেশ থেকে, এবং তারা বিভিন্ন সেক্টরে তারা সরকারের কাছাকাছি থেকে তারা সময় ক্ষেপণ করতে চাইল। সময় ক্ষেপণ মিনস তারা তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ড, বার্মা অ্যাক্ট, তাদের সেই কর্মকাণ্ড, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে সেখানে এই কর্মকাণ্ড করা, এরপরে বাংলাদেশের এই ভূখণ্ডকে ব্যবহার করা, সেন্ট মার্টিন করা, সব মিলিয়ে ঝিলিয়ে দেখা গেল 2025 সনের তারা সেই আরও 3 মাস সময় নিল, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর।
অক্টোবরে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই বুড়া মিয়াকে দিয়ে আর হবে না। তখন তারা যে কাজটি করলো, সেই কাজটি এই ক্ষমতা রাজনৈতিক দলের হাতে দিতে চাইল। যারা যে মিলিটারি হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছিল বা সেনাবাহিনীকে দেওয়ার কথা চেষ্টা করেছিল, এটা যে উড়িয়ে দেবেন তা না, কেন ওই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল যে কোনো সময় মিলিটারি ক্ষমতা নিয়ে নিতে পারে। কিন্তু শেষমেশ রাজনৈতিক যে দলগুলো তাদের হাতে তারা ক্ষমতা দিল। কিন্তু ক্ষমতা যারা দিয়েছে এটা অনেকটা সেই ব্রিটিশরা যেভাবে ভারত এবং পাকিস্তানে বিভক্তি তৈরি করেছে, যেভাবে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, কাশ্মীর, সিকিম, এই সমস্যাগুলো, হায়দ্রাবাদ, এই সমস্যাগুলো ভারতবর্ষের মধ্যে ইংরেজরা তৈরি করে তারপরে তারা চলে গেছে। একইভাবে ডিপ স্টেট তারা ক্ষমতা দিয়ে গেছে, রাজনীতিবিদদের হাতে নির্বাচন দিয়ে গেছে, কিন্তু নিজেরা আড়ালে বসে এমন সব বিরোধগুলো জড়িয়ে দিয়েছে, সেগুলো সংস্কার নিয়ে, সেগুলো সংবিধান নিয়ে, সেগুলো জুলাই সনদ নিয়ে, এবং এইগুলো নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে এমন সমস্যা তৈরি করে গেছে যেটা 1947 যে ভারত বিভক্ত হলো ওই সমস্যাগুলো ঠিক একই সমস্যা। এখন এরা প্রাণান্ত চেষ্টা করছে, বিএনপি, জামাত, এনসিপি চেষ্টা করছে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য, কিন্তু তারা পারছে না। ঘুরে ঘুরে আবার সেই ডিপ স্টেটের কাছে যেতে হচ্ছে, অথবা ডিপ স্টেট তাদের কাছে আসছে। এখন আবার সেই রাষ্ট্রদূতদের ঘোরাঘুরি। এই 2 দিন আগে ইউরোপীয় রাষ্ট্রদূতদের একটা সংগঠন, সেটার একটা ডে পালন হলো, এবং ওখানে দাওয়াত পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেল, এবং ওটা বাংলাদেশের মধ্যে একটা ঈদের একটা মিলন মেলা হয়ে গেল এই সময়টাতে। এবং যেখানে প্রধানমন্ত্রী নেই, সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই, অথচ এই ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত তার নেতৃত্বে একটা বিরাট সেই ইউরোপিয়ান ডে তারা পালন করলো। এরপরে মার্কিন বিশেষ দূত, স্পেশাল এনভয়, এনসিপির অফিসে গেল। জামাতের আমির জাপান সফরে গেলেন। আপনি তো জানেন যে মার্কিন মেয়েদের একটা বিরাট হেডকোয়ার্টার আছে জাপানে। আর জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক ডিপ স্টেট অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত ইভেন বিএনপির বেশিরভাগ লোকের ভয় ছিল জামাত ক্ষমতায় আসবে, আর জামাত শতভাগ নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যখন রেজাল্ট হলো, রেজাল্ট দেখে জামাতও সারপ্রাইজ, রীতিমতো যেটাকে বাংলায় বলে টাসকি খেয়ে যাওয়া। আর বিএনপি রীতিমতো টাসকি খেয়ে গেছে। নির্বাচনের দিন পর্যন্ত বিএনপির লোকজন বলছেন, স্বয়ং তারেক রহমান বলেছেন যে চক্রান্ত থেমে নাই, আমাদেরকে সেই চক্রান্ত মোকাবেলা করতে হবে। যা হোক, সরকারের যে সময়, সেই নির্বাচনের পর থেকে এই সময় পর্যন্ত এখনো 3 মাস হয়নি, কিন্তু এর মধ্যে সরকারের কোনো কর্মকাণ্ডে ধারাবাহিকতা সরকার আনতে পারছে না। কোনো বদনাম হয়নি, কোনো মেজর কোনো ভুল হয়নি, কিন্তু কাজের যে ধারাবাহিকতা সেটা সরকার আনতে পারছে না এই ডিপ স্টেটের চালাকির কারণে। তারা বিরোধী দলকে বিশ্বাস করতে পারছে না, বিরোধী দলও সরকারকে বিশ্বাস করতে পারছে না। বিরোধী দল মনে করছে, তারা প্রকাশ্যই বলছে যে এই সরকার আওয়ামী লীগের মতো আচরণ করছে, এই সরকারের উপরে শেখ হাসিনা ভর করেছে। তারেক রহমান সাহেবকে সরাসরি শেখ হাসিনা বলে বিরোধী দল গালি দিচ্ছে। এরপর বিরোধী দল থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে, যে শেখ হাসিনা তো পালিয়ে দিল্লি গেছে, আপনারা পালাবেন কোথায়? পালাবার কোনো পথ নেই। বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে, রাজপথেই সবকিছুর সমাধান করতে হবে। সরকার রাগ হওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, সরকারের কর্মকাণ্ড করার চেষ্টা করছে, কিন্তু ওখানেও সরকার যে স্বস্তি লাভ করবে, ভালো কিছু করবে, এটা হচ্ছে না। একবার রোনাল্ড রিগান, সেই আমাদের দেশে যেভাবে ডিপ স্টেট আছে, মার্কিন নীতির ডিপ স্টেট, ওখানেও সেই আমেরিকান যে এলিট তাদের একটা ডিপ স্টেট আছে। বেসিক্যালি রোনাল্ড রিগান যখন প্রেসিডেন্ট হলেন, তখন মার্কিন অয়েল কোম্পানিগুলো সেখানকার হোয়াইট হাউস থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ জাস্টিস,
এদের মিনিস্ট্রি অফ যেটা পেন্টাগন সব কিছু তারা নিয়ন্ত্রণ করত, ওদের বাইরে যেতে পারতো না। এখন ওই তেল কোম্পানির জায়গাগুলো খানিকটা এখন অর্ধেক অর্ধেক তেল কোম্পানির সেই ক্ষমতা আছে, তার সঙ্গে সঙ্গে এখন যে প্রযুক্তির যে জায়ান্ট কোম্পানিগুলো, গুগল আছে, মেটা আছে, ইলন মাস্ক আছে, তো তারা এই জায়গাগুলো দখল করছে। এবং এখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ করা হলো, গুলি করা হলো, নির্বাচনের সময় একবার করা হলো এবং কয়েকদিন আগে যে গুলি করা হলো, এসছে মেসেজ এটা আমেরিকাতে হয়। জন এফ কেনেডিকে মেরে ফেললো, আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেললো, 100 বছরের ব্যবধানে, সেম ডেটে, সেম মাসে। ওটা ওদের ডিপ স্টেটের যে পলিসি। তো রোনাল্ড রিগান সে কী করলো, সেই তেল কোম্পানিদের বিরুদ্ধে তাদের যেটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বাইরে সে বেরোতে চাইল, সে যুদ্ধবাজ হতে চাইল না, ঘাটাঘাট করে তাকে বিরুদ্ধে তাকে গুলি করে দিল, মারল না। এবং ওই যে তাকে গুলি করলো, গুলি করার পর সে যে স্টপ হয়ে গেল, স্টপ হয়ে ওদের কথা মতো সেই লিবিয়াতে সে আক্রমণ চালালো, বেনগাজিতে আক্রমণ চালিয়ে সেই ইরাকে মেরে ফেললো, যাকে বলা হয় প্রাসাদে আক্রমণ চালিয়ে লিবিয়ার যে গাদ্দাফির যে পালিত কন্যা তাকে মেরে ফেললো। ওরকম জর্জ ডব্লিউ বুশ, বড় বুশ এবং ছোট বুশ তারা কিন্তু মানে এই যে যুদ্ধবাজ বলা হয়, কিন্তু দে হ্যাড নাথিং টু ডু। ওই মার্কিন ডিপ স্টেটের বাইরে তাদের কিচ্ছু করার ছিল না, যেভাবে এখন ডোনাল্ড ট্রাম্পও আসলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছেন না বা পারবেন না। তো ওই যে ধারাবাহিকতা, ওদের দুটো অংশ, অর্থাৎ দেশের মধ্যে একটা অংশ, আমাদের বাংলাদেশের বা অন্যান্য দেশে ওদের একটা অংশ। ওই পলিসি 50 বছর, 60 বছর, 70 বছর পরেও কিন্তু ওরা ওই পলিসি, ওদের যে ইরান পলিসি, যেটি 1930 সনে গৃহীত হয়েছিল, ওটা এখনো বলবৎ। তারা 1946-এ যে মধ্যপ্রাচ্যে যে তাদের যে মাস্টার প্ল্যান ছিল, ব্লু প্রিন্ট ছিল ইসরায়েলকে কেন্দ্র করে, ওটা এখনো পর্যন্ত বলবৎ। 1953 সালে তাদের যে বার্মা অ্যাক্ট, সেই বার্মা অ্যাক্ট এখনো বলবৎ। তো কাজেই এই যে তাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী শেখ হাসিনা চলে গেছে, ইউনূস চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, মার্কিন ডিপ স্টেট শেষ, আর কোনোদিন আসবে না, এই কথা যারা চিন্তা করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কাজেই যার যার অবস্থান থেকে যদি আপনার কাছে তথ্য থাকে, উপাত্ত থাকে, আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি সতর্ক হতে পারবেন। আপনি এখন আমেরিকাপন্থী হন, আমেরিকা বিরোধী হন, আপনি জামাতপন্থী হন, এনসিপি পন্থী হন, অথবা আপনি বিএনপি পন্থী হন, ইভেন আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি যদি তথ্য জানেন যে এই বিষয়টি হাউ ইট ইজ অ্যাক্টিং, এটা কিভাবে কাজ করছে, হাউ ইট ইজ অপারেটিং, এটা কিভাবে পরিচালনা করছে, কিভাবে সিস্টেমটা রান করছে, এটা ট্র্যাডিশন কি, এটার ফলাফল কি, এই জিনিসগুলো যদি আপনি দেখেন, ওই যে তাদের যে আফগান নীতি, সেই আফগান নীতি তারা যে রাশিয়ার সাথে যুদ্ধ করার আগে 80-র দশকে গুলবুদ্দিন হেকমতিয়ারের সময়টিতে তারা যে আফগান নীতি নিয়েছিল, সেই আফগান নীতির প্রেক্ষিতে তারা জুলফিকার আলী ভুট্টোকে মেরে যেভাবে জেনারেল জিয়াকে তারা ক্ষমতা আনলো, আবার সেই জেনারেল জিয়াকে দিয়ে পুরো তালেবানদেরকে, পুরো আফগান মুজাহিদদেরকে ট্রেন আপ করে যেভাবে রাশিয়াকে সেখান থেকে তাড়িয়ে তারা তাদের ক্ষমতা বসালো, এবং ক্ষমতা যখন শেষ, জেনারেল জিয়াকে হেলিকপ্টার উঠিয়ে তারা মেরে ফেললো। দিস ইজ দেয়ার পলিসি। এই জিনিসগুলো আপনি পড়লে, এই জিনিসগুলো আপনি জানলে আপনার গা কাঁটা দিয়ে উঠবে। ফলে আমরা এই বাংলাদেশে যে এখনো আছি, চারিদিকে অসংখ্য বিপদ বিপত্তি, তার মধ্যেই চলতে হবে। এই জন্য তথ্য জানলে সুবিধা, না জানলেই অসুবিধা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।